2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি করতে চায় সরকার। আকাঙ্ক্ষা পূরণে গড়ে প্রবৃদ্ধি দরকার 9%। লক্ষ্যে পৌঁছাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি। নদী ভাঙ্গন, বন্যা থেকে মুক্তি পেতে বছরের পর বছর আন্দোলন, ঘোষণা এলেও শুরু হয় না দৃশ্যমান কাজ। মহাপরিকল্পনা কি শুধুই রাজনৈতিক প্রতিশ্রুতি? প্রশ্ন তিস্তাপাড়ের মানুষের। 90 ভাগ চা সিলেটে উৎপাদন হলেও প্রায় শতভাগই নিলাম হয় চট্টগ্রামে। সিন্ডিকেট ও পর্যাপ্ত অবকাঠামোকে দুষছেন বাগানীরা। সরকারের হস্তক্ষেপ দরকার মনে করছে কর্তৃপক্ষ। শেরপুরে কোরবানির জন্য চাহিদার চেয়ে গরু বেশি 30,000। শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ত খামারিরা। পাচার ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পুলিশ। এবং হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে নতুন উত্তেজনা মধ্যপ্রাচ্যে। ব্যবস্থাপনা নিয়ে ওমানকে নিজেদের পক্ষে রাখার দাবি ইরান যুক্তরাষ্ট্রের। নৌ চলাচল ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল। 2034 সালের মধ্যে দেশে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চায় সরকার। নির্বাচনী ইশতেহারের আকাঙ্ক্ষা পূরণে গড়ে প্রবৃদ্ধি প্রয়োজন 9% করে। এমন বিশ্লেষণী গবেষণা প্রতিষ্ঠান সিপিডির। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক প্রতিশ্রুতি ঠিক থাকলে লক্ষ্য পূরণ না হলেও কাছাকাছি পৌঁছানো সম্ভব। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের। অন্তরা সেনের রিপোর্ট। আইএমএফ এর সর্বশেষ হিসেব মতে বর্তমান বিশ্বে $1 ট্রিলিয়ন বেশি অর্থনীতির দেশ রয়েছে 21টি। আগামী 2034 সালের মধ্যে বাংলাদেশও প্রবেশ করতে চায় $1 ট্রিলিয়ন অর্থনীতিতে। চলতি বছর তা 4.5% ছাড়ানোর সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। আর আগামী অর্থ বছরে তা 6.5% ঠেকানোর পরিকল্পনা নিয়ে জাতীয় বাজেট সাজাচ্ছে সরকার। এমন জিডিপি প্রবৃদ্ধিতে আগামী 8.5 বছরের মধ্যে দেশের বর্তমান জিডিপি $510 বিলিয়ন থেকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন ক্লাবে নেওয়া সম্ভব কিনা, এমন প্রশ্ন তুলে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির করা এক গবেষণায় দেখা যাচ্ছে, কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে আগামী অর্থ বছরগুলোতে দরকার 9% বেশি করে জিডিপি প্রবৃদ্ধি। 6.5% প্রবৃদ্ধি হলো কিনা এইটা যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু হলো আমার অর্থনীতির শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিনিয়োগ এবং কর্মসংস্থানকে সুরক্ষিত রাখা। স্বপ্নের গন্তব্যে পৌঁছতে বর্তমানে চাপে থাকা বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বাড়াতে বৈশ্বিক প্রতিযোগিতার বাজার আমলে নিয়ে ব্যাংক ঋণের উচ্চ সুদ হার, নীতিগত অনিশ্চয়তা, ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতা দূর করার তাগিদ ব্যবসায়ীদের। 10-11% গ্রোথ রেট কিন্তু আমরা হিস্ট্রিতে কখনোই অ্যাচিভ করতে পারিনি। ডাবল ডিজিট না হলেও যদি 8%ও তুলতে হয়, তাহলে যে ধরনের ইনভেস্টমেন্ট দরকার সেটা আসলে আমরা দেশীয় রাস্তা থেকে কোনোভাবে করতে পারবো বলে মনে হচ্ছে না। এনার্জি সাপ্লাইটাকে স্টেবল না করা গেলে কিন্তু আমাদের যে টার্গেটস আছে আমাদের ওই লেভেলটা যাওয়ারটা কিন্তু খুব টাফ হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতিকে বড় করার আগে টেকসই সংস্কারের দিকে জোর দিতে হবে সরকারকে। মূল প্রায়োরিটি এখন সংস্কার, মূল প্রায়োরিটি এনার্জির সংকটটাকে এটার একটা সলিউশন মানে শর্ট টার্মে করা এবং লং টার্মের সলিউশনগুলোর কাজ শুরু করা, ব্যাংকিং স্টেবিলিটি ধরে রাখা। পলিসিগুলো যেন অ্যালাইন্ড হয়, যে অ্যাটলিস্ট 7-8% যেন আমরা প্রবৃদ্ধিকে নিতে পারি, যে $1 ট্রিলিয়ন না হলেও আমরা কাছাকাছি চলে যেতে পারি। সরকার দলের রাজনৈতিক আকাঙ্ক্ষা $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে কত দ্রুত এগোবে দেশ, তার অনেকটাই পরিষ্কার হবে আসছে বাজেট পরিকল্পনায়, এমনটাই বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ট্রেস কনসাল্টিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থনীতিবিদ ফুয়াদ এম খালিদ হোসেন। জনাব খালিদ, আপনাকে এই সময় বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। আমরা একটু শুরুতে জানতে চাই, সেটা হচ্ছে এই যে $1 ট্রিলিয়ন যে বাংলাদেশ কিংবা আমাদের অর্থনীতি গড়তে চাই সরকার, সেক্ষেত্রে প্রথমেই বেশ কিছু শর্ত সক্ষমতার বিষয়গুলো আছে। সেক্ষেত্রে আমরা জানতে চাই, আর্থিক যে প্রবৃদ্ধি, অর্থনীতিকে দ্বিগুণ করাতে বার্ষিক 9 থেকে 10% যে প্রবৃদ্ধি, সেই জায়গায় আমাদের আসলে সক্ষমতা কিংবা কি কি পদক্ষেপে কাজ করতে হবে?
এখন বিষয়টা হলো আমাদের আগামী 9-10 বছরে যদি এই টার্গেটটা $1 ট্রিলিয়ন অর্থনীতি অ্যাচিভ করতে হয়, সেক্ষেত্রে আমাদের অর্থনীতি সাইজটাকে প্রায় দ্বিগুণ করতে হবে। তো সেই ক্ষেত্রে কয়েকটা বিষয় যেটা জরুরি, একটা বিষয় হলো আমাদের একটা সলিড ইকোনমিক রিফর্ম প্ল্যান দরকার। তো এই ক্ষেত্রে আমরা যেই প্রবলেমগুলো আমরা জানি, একটা হলো আমাদের যে ভঙ্গুর যে অর্থনৈতিক অবস্থাটা যেটা আমরা পেয়েছি, এক্ষেত্রে ব্যাংকিং খাত একটা বড় একটা ইস্যু। আমাদের এনপিএল এর পরিমাণ প্রায় 30 থেকে 40%। এটা একটা হিউজ কনসার্ন অ্যান্ড ক্রাইসিস। তো এই বিষয়গুলো কিভাবে ইফেক্টিভলি অ্যাড্রেস করা হবে, এর পাশাপাশি যে আমাদের ব্যাংক, যে সমস্ত ব্যাংকগুলো দুর্বল ব্যাংক, সেগুলোকে কিভাবে মার্ক করা বা সেগুলোর সলিউশনটা কি। তো এই ক্ষেত্রে ব্যাংকিং রিলেটেড আমার মনে হয় সরকারকে অনেকগুলো আনপপুলার বাট ইকোনমিক জন্য লং টার্ম সাস্টেনেবল বা বেনিফিশিয়াল ডিসিশন নিতে হবে। ওভারঅল হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টরে কনফিডেন্সটা ফিরে নিয়ে আসা, লিকুইডিটি ক্রাইসিস দূর করা, এটা একটা বিষয়। এর পাশাপাশি আমাদের এক্সপোর্টটা ডাইভার্সিফিকেশন করাটা, এটা আমরা জানি আমাদের এই মুহূর্তে প্রায় 84% রেডিমেড গার্মেন্টস থেকে আসে। তো এইটা ডাইভার্সিফাই করতে না পারলে কোনোভাবে আমাদের ইকোনমিক যেই ভিশনটা আছে এটা অ্যাচিভ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এবং এক্ষেত্রে সরকারকে অন্য যে সেক্টরগুলো আছে সেখানে যে ইম্পোর্টিং কান্ট্রি কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টগুলো আছে সেই অনুযায়ী হচ্ছে প্রোডাক্টগুলো আমাদের প্রোডাকশন করে এবং এক্সপোর্ট করা। এবং আমাদের যে বিজনেস ক্লাইমেটটা, এটা এখনো কন্ডিসিভ না। আমাদের ইনভেস্টমেন্ট আমরা যদি দেখি খুবই কম কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। যেমন আমরা ভিয়েতনামে দেখি, ওখানে প্রায় 40 বিলিয়নের মতো, 20 বিলিয়নের মতো যে ইনভেস্টমেন্টটা হয়েছে, আমাদের এখানে মাত্র 1 বিলিয়নের মতো কাছাকাছি। তো সেক্ষেত্রে বড় ধরনের কিছু রিফর্ম দরকার আমাদের ব্যবসায়ীরা, যাতে এখানে বাংলাদেশ ডোমেস্টিক ইনভেস্টমেন্ট এবং ফরেন ইনভেস্টমেন্টটা বাড়ানোর ক্ষেত্রে তারা যাতে কনফিডেন্স গুলো ফিরে পায়। ইনভেস্টমেন্ট যে কি ব্যারিয়ার গুলো রয়েছে, রেগুলেটরি ইস্যুস গুলো রয়েছে, সেগুলোকে ধরে ধরে। তো আমার মনে হয় যদি সরকার স্টার্ট করে যে প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে একটা হাই লেভেল ইকোনমিক প্রায়োরিটি রিফর্ম ইউনিট গঠন করে এবং সেটা একটা কি পারফর্মিং ইন্ডেক্স বা সিন্ডিকেটর তৈরি করে। যেমন আগামী 10 বছরে যদি আমি ইকোনমিক সাইজটা ডবল করতে যাই, তাহলে 6 মাসে বা 3 মাসে, 1 বছরে কি কি প্ল্যান, এবং সেই অনুযায়ী যদি আমরা ইন্ডিকেটর গুলো সিলেক্ট করতে পারি, এবং তাহলে হচ্ছে আমাদের জন্য একটা বড় ধরনের আমরা কাজগুলো শুরু করতে পারবো। এবং যতগুলো ক্রাইটেরিয়া আছে, যেটা আমি বললাম যে ইকোনমিক রিফর্ম, ব্যাংকিং সেক্টরের রিফর্ম, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, লজিস্টিক সেক্টরের যে প্রবলেমগুলো রয়েছে, ট্রেড ফেসিলিটেশনের ক্ষেত্রে যে আমাদের চ্যালেঞ্জগুলো রয়েছে, বিজনেস ক্লাইমেটটাকে আমাদের আরো বেশি কন্ডিউসিভ এবং হচ্ছে অ্যাট্রাকটিভ করে তোলা। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই কাজগুলো একটা অর্গানাইজ ওয়েতে করতে পারি, তাহলে আমাদের মনে হয় ডেফিনেটলি এই ভিশনটা বাস্তবায়ন করা অবশ্যই সম্ভব, বাট চ্যালেঞ্জিং। জনাব খালিদ, আমরা রপ্তানিমুখী যে কথা বলছেন ডাইভার্সিফিকেশন, সেক্ষেত্রে আসলে রপ্তানি বেড়াজালে এখন পর্যন্ত পোশাক, কিছুটা আইসিটি, ফার্মাতে আমরা এগিয়ে গেছি, কিন্তু সেক্ষেত্রে কৃষি পণ্য রপ্তানি কিছুটা এগিয়েছে। চামড়াতে দীর্ঘদিন ধরে কথা হচ্ছিল, আমাদের জুট পণ্য নিয়ে কথা হচ্ছিল, সেখানে আসলে রপ্তানি ব্যারিয়ারগুলো কি মনে করছেন আসলে এই ক্ষেত্রে উন্নয়নের জন্য? এই ক্ষেত্রে মেজর যে সমস্যাটা সেটা হলো আমাদের এক্সপোর্টের যে টার্গেটটা থাকে। যেমন ধরেন আমাদের বর্তমান এক্সপোর্ট পলিসি অনুযায়ী 2027 সালে হচ্ছে আমাদের এক্সপোর্ট টার্গেট 110 বিলিয়ন। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রেডিমেড গার্মেন্টস থেকে আমাদের টার্গেটটা চলে আসে এক্সপোর্টের, কিন্তু অন্য সেক্টরগুলো থেকে যে আমাদের এক্সপোর্টটা বাড়াতে হবে, এই জন্য রেসপন্সিবল কে? মানে সরকারি কোন এজেন্সি হচ্ছে এই দায়িত্বটা নেবে যে এগ্রিকালচার, অ্যাগ্রো সেক্টর থেকে প্লাস লেদার, লাইট ইঞ্জিনিয়ারিং সহ অন্য যে সেক্টরগুলোর কথা আপনি বলেছেন। তো এগেইন এখানে যদি সরকার আমাদের যে বর্তমান এক্সপোর্ট পলিসিটা আছে এটাকে যদি কমপ্লিটলি চেঞ্জ করে, এটা একটা উইশ লিস্ট, একটা অনলাইন নির্ভর একটা অপারেশনাল এক্সপোর্ট পলিসি করে এবং ওইটাকে আইডেন্টিফাই হোয়াট, কোন কান্ট্রি থেকে কোন প্রোডাক্ট থেকে আমাদের এই পরিমাণটা আসবে, এবং সেটার জন্য যদি এগেন যদি রেসপন্সিবল এজেন্সি থাকে এবং তাদেরকে আমরা যদি টার্গেটগুলো দিয়ে দিতে পারি, তো সেক্ষেত্রে একটা বড় সমস্যা আমাদের কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট। আপনি দেখেন লেদারে আমরা পিছিয়ে যাচ্ছি শুধুমাত্র যেই সমস্ত দেশে আমরা এক্সপোর্ট করতে চাই, ইউ সহ সেখানকার যে হাই কমপ্লায়েন্স রেগুলেশনগুলো সেগুলো আমরা মিট করতে পারি। এগ্রোর ক্ষেত্রে একই অবস্থা, শুধুমাত্র আমরা আমাদের এথনিক মার্কেটে আমাদের কৃষি পণ্য বিক্রি করে খুশি হচ্ছি, কিন্তু যে ওভারঅল যে হাই এন্ড মার্কেটগুলো, আমি যদি বলি টার্গেট, ওয়ালমার্ট সহ বড় বড় বা আমাদের সবগুলোতে, চেনগুলোতে, সেগুলো যদি আমরা এক্সপোর্ট করতে হয়, তাদের যে কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট গুলা, তাদের যে হেলথ ফুড সেফটি রিকোয়ারমেন্ট গুলো, সেগুলো মেনটেন করে কাজগুলো করতে হবে। এই ক্ষেত্রে এগেইন আমি মনে করি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটা হাই পাওয়ার একটা সেল দরকার, ডিভিশন দরকার, যারা এটার জন্য রেসপন্সিবল থাকবে। যে যদি পার্টিকুলার সময় এক্সপোর্টটা টার্গেটটা মিট না হয়, তাহলে হচ্ছে কি কোন কারণে কোন সেক্টর থেকে পিছিয়ে গেল, কোন দেশ থেকে পিছিয়ে গেল, সেগুলো অ্যাড্রেস করা। আমি আপনাকে একটা ডেটা বলতে পারি যে শুধু 2024 সাল থেকে ইউএসএ তে আমাদের প্রায় 99টা কনসাইনমেন্ট রিজেক্টেড হয়েছে। বাংলাদেশের কোনো সরকারি সংস্থা, দপ্তর, ইভেন আমাদের মিডিয়া তো এটা নিয়ে কোনো কার্যক্রম আমার চোখে পড়ে নাই। তাহলে যেই কারণে নন কমপ্লায়েন্স হয়ে আমাদের পণ্যগুলো বিদেশে রিজেক্ট হয়েছে, সেগুলোকে আইডেন্টিফাই করা, অ্যাড্রেস করা, এবং ওই পার্টিকুলার কোম্পানিগুলো সেক্টরকে ডেকে নিয়ে এসে তাদেরকে যে কি কারণে তাদের নন কমপ্লায়েন্স হয়েছে, এবং দেন ইউএসডিএ বা যে সমস্ত দেশে আমাদের এই প্রবলেমগুলো তাদের সাথে যোগাযোগ করা,
তাদেরকে মেসেজ দেওয়া যে আমরা প্রবলেম আমরা একটু জানতে চাইছি যে ব্যাংক তো খাতের এই এবং ধরনের- আর্থিক খাতের যে সংস্কার, এই সংস্কারে তো বেশ কিছু আলোচনা সমালোচনা হচ্ছে। সেক্ষেত্রে 8 ক বিভিন্ন কিছু নিয়ে আলোচনা হচ্ছে, খেলাপির নিয়ন্ত্রণ, অর্থ পাচার রোধ, আর্থিক সুশাসন সেক্ষেত্রে এবং এফডিআই সেক্ষেত্রে আসলে এই সক্ষমতা কিংবা এফডিআই বাড়ানো, ব্যাংক খাতের নিয়ন্ত্রণ, সুশাসন এগুলোর জন্য আসলে কি করতে পারে গভর্নমেন্ট? এগুলোর জন্য আমাদের ব্যাংকিং সেক্টরে যে পলিটিক্যাল যে ইনফ্লুয়েন্সটা আমরা দেখি সেটাকে সম্পূর্ণভাবে রাজনীতি মুক্ত করে, এবং আমরা যে বাংলাদেশ ব্যাংকের যে যে পাওয়ারটা, তাকে যে ইন্ডিপেন্ডেন্ট যে পাওয়ারটা দিয়ে এক্সারসাইজ করার সুযোগ করে দেওয়া, এটা আসলে খুব জরুরি। এবং ক্ষেত্রে আমি জাস্ট বলবো যে বাংলাদেশ এই সরকারের একটা কমিটমেন্ট ছিল যে তারা হলো অর্থ মন্ত্রণালয়ের যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে তারা বিলুপ্ত করবে। এটা করা উচিত এবং বাংলাদেশ ব্যাংকে সম্পূর্ণ তাদেরকে ফ্রিডম দেওয়া উচিত, তারা যাতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল সেক্টরকে পুরোপুরি ঠিক করতে পারে। এবং অন্য যে বিষয়গুলো রয়েছে প্রাইভেট সেক্টরের বা হচ্ছে ওখানে লোনটা বাড়ানো, তাদের ক্রেডিট গ্রোথটাও যে আমরা দেখি মাত্র 6% মতো, এটাও মানে অনেক সময় এটা খুবই কম। তো এগুলো সহ ওভারঅল কনফিডেন্সটা বাড়ানো এবং সরকার যে একটা স্ট্রং মেজার দিচ্ছে সেটা যদি আমরা সিগন্যাল দিতে পারি তাহলে অনেক প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, এবং এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের লিড রোলটা নিতে হবে। আমরা আলোচনার শেষ পর্যায়ে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আলোচনা করছিলাম $1 ট্রিলিয়ন উন্নীতকরণের বাংলাদেশের অর্থনীতি। সেক্ষেত্রে আমাদের সাথে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হয়েছিলেন অর্থনীতিবিদ ফুয়াদ আল খালিদ হোসেন। সরু আর ঝুঁকিপূর্ণ সড়কে চলাচল করতে হয় মৌলভীবাজারের চাতলা শুল্ক স্টেশনে। সেই সঙ্গে শমশেরনগর বাজার এলাকার সড়কে রয়েছে অবৈধ দোকানপাট ও স্থাপনা, যা প্রতিনিয়ত বিপাকে ফেলে ব্যবসায়ীদের। সড়ক ও জনপথ বিভাগ বলছে, অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থানীয়দের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শাহ ওয়ালিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবিতে রিপোর্ট। ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে আমদানি ও রপ্তানির অন্যতম মাধ্যম মৌলভীবাজারের কুলাউড়া চাতলা শুল্ক স্টেশন। 2018 সালে প্রায় 14 কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়। তবে সড়কটি সরু ও 10টি পাহাড়ি বাঁক থাকায় ঝুঁকিপূর্ণভাবে চলছে যানবাহন। প্রতিদিন না হইলে একটা মোটরসাইকেল বা একটা ট্রাক গাড়ি প্রতিদিন ওটা অ্যাক্সিডেন্ট হয়। স্থানীয়দের অভিযোগ, চাতলা শুল্ক স্টেশনে যাওয়ার পথে শমশেরনগর বাজারে প্রায় 6 কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে রয়েছে অবৈধ দখলে। দুইটা গাড়ি যদি ঢুকে, দুইটা ট্রাক ঢুকলে কমসে কম 1 থেকে 2 ঘন্টা রাস্তাটা যানজট থাকে। সড়ক প্রশস্তকরণে ব্যবসায়ীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগ। সরকারের সুদৃষ্টি থাকা উচিত, যেহেতু এখানে আমরা এক্সপোর্ট হইতেছে, ইম্পোর্টও হইতেছে যদিও কম। সড়কটা মধ্যমেয়াদে বাস্তবায়নে আমাদের হাইওয়ে মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে। শমশেরনগর বাজার থেকে চাতলা শুল্ক স্টেশন পর্যন্ত প্রায় 14 কিলোমিটার সড়কে দুর্ভোগ পোহাতে হয় যানবাহন চালক ও স্থানীয়দের। সময় সংবাদ, মৌলভীবাজার। দেশে উৎপাদিত চায়ের 90% যোগান সিলেট দিলেও প্রায় 100% বিক্রি হয় চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে। কারণ প্রতিষ্ঠান 9 বছরও কার্যকর ভূমিকা রাখতে পারেনি শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র, যা ক্ষতির মুখে ফেলেছে দাবি বাগানীদের। এজন্য সিন্ডিকেট আর অপর্যাপ্ত অবকাঠামোকে দায়ী করছেন তারা। কাঙ্ক্ষিত সুফল পেতে সরকারের হস্তক্ষেপ দরকার বলে মনে করছে কর্তৃপক্ষ। নওশাদ আহমদ চৌধুরীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। 2018 সালের 14 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের। এটি দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র। সিলেট অঞ্চলে 135টি চা বাগান, বাংলাদেশে উৎপাদিত মোট চায়ের প্রায় 93% বেশি উৎপাদন করে। অথচ দেশে উৎপাদিত মোট চায়ের প্রায় 98% বেচাকেনা হয় চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে। সিলেটের লাক্কাতোরা চা বাগানের এই ফ্যাক্টরি থেকে চা চট্টগ্রাম নিলাম কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিতে 385 কিলোমিটার পথ অতিক্রম করতে হচ্ছে। ফলে পরিবহন খরচ বাড়ার পাশাপাশি চায়ের গুণগত মান ধরে রাখা সম্ভব হচ্ছে না বলে জানালেন সংশ্লিষ্টরা। যদি শ্রীমঙ্গলে অকশনে আমরা চা পাঠাতে পারি, এতে আমাদের পরিবহন খরচ কমে যাবে। দ্রুত গতিতে চায়ের গুণগত মান ঠিক রেখে শ্রীমঙ্গল অকশনে চা দিতে পারবো। অবকাঠামো, গুদাম, পরিবহন ও ব্যাংকিং সহায়ক ব্যবস্থার সীমাবদ্ধতার কথা জানান ব্যবসায়ীরা। চিটাগাঙ্গে একটা বায়ার সেলার সবাই মিলে একটা মানে গ্রুপের মতো আছে আর কি। ওরা সিলেট আসতে অনেকটা নিরুৎসাহিত করে সবাইকে,
এইটাই মেইন কারণ। শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র গতিশীল করার জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে বলে জানান কর্তৃপক্ষ। সেলিং এবং বাইং এর জন্য ক্যাটালগের অন্তর্ভুক্ত করার জন্য সরকার একটি নির্দেশনা দিয়ে দেয়, তাহলে অটোমেটিক্যালি ভাইয়েরা এখানে আসতে বাধ্য। শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে পুরো মৌসুমে প্রায় 23 থেকে 30 লাখ কেজি চা নিলাম হয়ে থাকে। আর চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে পুরো মৌসুমে প্রায় 8 থেকে 10 কোটি কেজির বেশি চা নিলাম হয়ে থাকে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেখছেন এই সময় বাণিজ্য। নদী ভাঙ্গন, পানির সংকট আর বন্যা থেকে মুক্তি পেতে বছরের পর বছর ধরে চলছে আন্দোলন। মিলেছে একের পর এক প্রতিশ্রুতিও, কিন্তু সরকার বদলেছে, ঘোষণা এসেছে, শুরু হয়নি দৃশ্যমান কোনো কাজ। বরং নতুন করে প্রশ্ন উঠেছে, তিস্তা মহাপরিকল্পনা কি শুধুই রাজনৈতিক প্রতিশ্রুতি? নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। জানুয়ারি 2026-এ তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। ঘোষণা দিল তিস্তা অববাহিকার 2 কোটি মানুষের বহুল কাঙ্ক্ষিত প্রকল্পের কাজ শুরু করতে পারেনি অন্তর্বর্তী সরকার। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে আলোচনায় আসে তিস্তা নদী ব্যবস্থাপনা, কিন্তু পানি সম্পদ মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, এই প্রকল্প নিয়ে অন্তর্বর্তী সরকারের ঘোষণা কি শুধুই আশ্বাস ছিল? এই মুহূর্তে আসলে কথা বলার মতো দৃশ্যমান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একেবারে ইমিডিয়েট কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়া, এই ধরনের কোনো অবস্থান তৈরি হয়নি। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বছরের পর বছর ধরে চলা আলোচনার প্রতিশ্রুতি অন্তঃসার শূন্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই নদী গবেষক। এই সময় কি তাহলে একটা আমাদের প্রতারণার কাল? এটা কি একটা অন্তঃসার শূন্য সরকারি ব্যবস্থাপনার ভেতর দিয়ে তিস্তা মহাপরিকল্পনার আলাপ করা হয়েছে? তিস্তা মহাপরিকল্পনার বদলে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণকে বৈপরীত্য বলছেন অধিকার কর্মীরা। মানুষের প্রশ্ন আসে, এবার আমরা ঠকে গেলাম ভাই, এবার আমরা ধোকাত পড়ে গেলাম। এগুলা খালি কথাই দেয়, কিন্তু কথা রক্ষা করে না। তিস্তা অববাহিকার জীবন জীবিকার প্রশ্নে অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ কোটি মানুষের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দেখছেন এই সময় বাণিজ্য। কোরবানি ঈদকে সামনে রেখে বাড়ছে চুরির আতঙ্ক। সিরাজগঞ্জের 4 উপজেলায় খামার থেকে গরু নিয়ে যাচ্ছে চোর চক্র। চুরি ঠেকাতে বাধ্য হয়ে রাত জেগে পাহারা বসিয়েছে খামারিরা, আর অপরাধীদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। রিঙ্গকুণ্ডের রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। 10 মে রাত সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ব রামকৃষ্ণপুর গ্রামের মইনুল ইসলামের খামারে হানা দেয় 10 জনের সংঘবদ্ধ গরু চোর চক্র। মুখে গামছা পেঁচিয়ে নিয়ে যায় 6টি গরু। কোরবানির ঈদকে সামনে রেখে জেলার তারাস, উল্লাপাড়া, রায়গঞ্জ ও সলঙ্গাতে খামার থেকে গরু চুরির ঘটনা ঘটছে। রাতের আধারে চুরি করা গরু ট্রাকে করে নিয়ে যায় তারা। পরম যত্নে লালন পালন করা গরু হারিয়ে নিঃস্ব খামারিরা। কষ্ট করে গরুটা পালছিলাম, লাভের আশায় আমার সে লাভটা ভাঙিয়ে দিল। আজান পরে বাড়া এসে দেখেছে ঘরের দুয়ার কেটে মেটে একটা গরু না 2টা গরুই নিয়ে গেছে। 2 বছর গেলে আমি গরুটার বাছুর না হলে 2 লাখ টাকার মতো বেচতে পারি। গরু চুরি ঠেকাতে বাধ্য হয়ে দল বেঁধে পাহারা দেওয়া শুরু করেছে খামারিরা। হাতে বাঁশি, লাইট আর লাঠি নিয়ে পালাক্রমে টহলের ব্যবস্থা করেছেন তারা। খামারিদের তথ্য মতে 3 উপজেলা থেকে গত 2 মাসে প্রায় অর্ধশত গরু চুরি হয়েছে। সতর্ক হয়ে আমরা পাড়ার সবাই মিলে আমরা এই পাহারাদারের ব্যবস্থা করি। প্রতি রাতে 5 জন করে 6 জন করে আমরা ডিউটি করতেছি। স্থানীয় ব্যক্তিদের কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করে আমরা চুরি প্রতিরোধে কমিটিও গঠন করেছি। পুলিশ এবং স্থানীয় লোকজনের সমন্বয়ে আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে চলতি বছর ঈদ উপলক্ষে 6 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজ। শেরপুরে কোরবানির চাহিদার তুলনায় 30,000 গরু বেশি উৎপাদিত হয়েছে। এখন শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে সীমান্ত দিয়ে গরু পাচার বন্ধের দাবি তাদের। পাচার ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পুলিশ। শহীদুল ইসলাম হীরা তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। বছর জুড়ে পালন করা গরু কোরবানির জন্য বিক্রির প্রস্তুতিতে ব্যস্ততা বেড়েছে শেরপুরের খামারিদের।
তবে গোখাদ্যের দাম বৃদ্ধিতে পশুপালনে খরচ বেশি হয় ন্যায্য দাম নিয়ে শঙ্কায় খামারিরা। তাই অবৈধ গরু অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় সীমান্ত অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারির দাবি খামারি ও প্রাণী সম্পদ কর্মকর্তার। 8-10টা গরু আমরা বড় ঈদে ছাড়ার চিন্তা ভাবনা করছি, 500-600 কেজি ওজন হবে। আমরা চাই যে খামারিরা কষ্ট করে এই গবাদি পশুগুলো লালন পালন করছে তারা যাতে বাজারে ন্যায্য দামটা পায়। তবে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অবৈধ পথে পশু পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। বিজিবির সাথে সমন্বয় করে সীমানা পাহারা দেব, যেন পার্শ্ববর্তী দেশ থেকে যেন কোনো অবৈধ গরু বাংলাদেশে ঢুকতে না পারে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে 20টি স্থায়ী ও 15টি অস্থায়ী হাটে 18টি মেডিকেল টিম কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়োজিত থাকবে। সময় সংবাদ, শেরপুর। দেখছেন এই সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এই সময় বাণিজ্য। দেশের বাজেট ব্যবস্থা অত্যন্ত কেন্দ্রীয় ও আমলাতান্ত্রিক। স্থানীয় সরকারগুলোর অংশগ্রহণ না থাকায় অর্থনীতি কাঠামোগত দুর্বলতা থেকে বের হতে পারছে না। শনিবার রাজধানী আগারগাঁওয়ে জনবাজেট সংসদ 2026 শীর্ষক সংলাপে এসব কথা বলেন আলোচকরা। মূল্যস্ফীতি, বেকারত্ব, ঋণের চাপ এবং উচ্চ ভ্যাট সাধারণ মানুষকে অর্থনৈতিক সংকটে ফেলেছে উল্লেখ করে বক্তারা বলেন, সমাজে বিদ্যমান বৈষম্যের বিষয়টি নতুন করে সামনে এনেছে হাম। এ অবস্থায় জেলা বাজেট উন্মুক্ত সভা এবং নাগরিক অংশগ্রহণ বাড়িয়ে আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান তারা। এছাড়া খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি সহ স্থানীয় সরকারের আর্থিক ক্ষমতা বাড়ানোর উপরও গুরুত্ব দেওয়া হয় আলোচনায়। লেখাটা খুব কাজের, ফলে প্রায় 46 থেকে 48% হচ্ছে পেনশনভোগীদের কাছে। সামাজিক সুরক্ষার বিষয়টি আমার কাছে মনে হয় বলতে শুনেছি সবাইকেই যে এর সঙ্গে কৃষিভিত্তিক। তরুণ গেমারদের জন্য কুরবানি রান নামে গেমিং টুর্নামেন্টের আয়োজন করেছে আকিজ রিসোর্সের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ আইভস লিমিটেড। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়। এর লক্ষ্য দেশীয় গেমিং শিল্পকে এগিয়ে নেয় এবং তরুণদের জন্য সুস্থ ও প্রতিযোগিতামূলক বিনোদনের পরিবেশ তৈরি করা। আকিজ আইভসের গেমিং প্ল্যাটফর্ম ইলিউশন আর্ক এ নিবন্ধনের মাধ্যমে এই টুর্নামেন্টের অংশগ্রহণ করা যাবে। আগামী 10 জুন পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। শীর্ষ 25 জনকে দেওয়া হবে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, ওভেন সহ নানা উপহার। দেখছেন এই সময় বাণিজ্য। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও সম্ভাব্য টোল ব্যবস্থা ঘিরে ইরান, যুক্তরাষ্ট্র, উপসাগরীয় দেশগুলোর মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। প্রণালীটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে সমন্বয়ের দাবি করেছে ইরান। ভারতে এক বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, জলপথ দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজকে নিবন্ধনের পাশাপাশি ব্যারেল প্রতি প্রায় $1 হারে ফির দাবি ইরানের। তবে এই প্রণালীকে ঘিরে এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেন ওমান। এদিকে ওয়াশিংটনের দাবি, হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছে ওমান। একই সঙ্গে নৌ চলাচল ও নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি করতে চায় সরকার। আকাঙ্ক্ষা পূরণে গড়ে প্রবৃদ্ধি দরকার 9%। লক্ষ্যে পৌঁছাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি। নদী ভাঙ্গন, বন্যা থেকে মুক্তি পেতে বছর পর বছর আন্দোলন। ঘোষণা এলেও শুরু হয় না দৃশ্যমান কাজ। মহাপরিকল্পনা কি শুধুই রাজনৈতিক প্রতিশ্রুতি? প্রশ্ন তিস্তাপাড়ের মানুষের। এবং 90 ভাগ চা সিলেটে উৎপাদন হলেও প্রায় 100 নিলাম হয় চট্টগ্রামে। সিন্ডিকেট ও অপর্যাপ্ত অবকাঠামোকে দুষছেন বাগানীরা। সরকারের হস্তক্ষেপ দরকার মনে করছে কর্তৃপক্ষ। এই ছিল এই সময় বাণিজ্য। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ কাজল। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।